নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাখির আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের ২৭ নম্বর পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা পর্ব ২৭। বাবা ঠাকুর, কর্তা বাবা, তুমি কি বিরূপ হলে বাবা? বিরূপ হবার কথা বটে, তোমার বাহনকে যে মেরেছে তাকে সে ক্ষমা করেছে, কিন্তু তোমার বাহনকে যে মারলে তার চেয়েও কি তার বেশি অপরাধ? বনারীর মনে কথাটা প্রায় উকি মারছে। কাহার পাড়ার ছোড়ারা তাকে অমান্য করার লক্ষণ দেখাচ্ছে, তাকে অগ্রাহ্য করে করালি জেদ করে নিত্য সন্ধ্যায় এসে নিজের বাড়িতে আড্ডা জমাচ্ছে, সেখানে গিয়ে জমছে তারা। আর বনারীর ঘরে ঢুকেছে কাল সাপিনী, সুবাসী কাল সাপিনী। তার মতিগতি দেখে বনারীর সন্দেহ হয়, ওই হয়তো কোন দিন তার বুকে মারবে ছোবল। সুচাঁদ পিসি রূপ কথা বলতো, এক আজার কন্যাকে যে বিয়ে করত সেই মরত। কন্যের নাক দিয়ে আর তীরে সুতোর মতো সরু হয়ে বের হতো এক সাপ, বের হয়ে সে ফুলতো, কেমে কেমে ফুলে সে হতো অজগর। তারপর সে দংশাতো আজ কন্যের স্বামীকে। বনোয়ারি ভাবে মেয়েটাকে দূর করে দেবে, কিন্তু ভয় পারে না। ভয় কালো শশীর প্রেতাত্মার ভয়, ভয় গোপালীবালার প্রেতাত্মার ভয়। তাদের হাত থেকে বাঁচাতে পারে ওই সুবাসী। মেয়ের প্রেতাত্মার হাত থেকে বাঁচাতে পারে মেয়ের ভাগ্যি, মেয়ের এওত। সুবাসীকে বিদায় করলে আবার তাকে বিয়ে করতে হবে, কিন্তু এই বয়সে আবার বিয়ে, সে লজ্জা করে তার। তাছাড়া কাহারদের মেয়ের রীত চরিত সবই প্রায় এক রকম। গোপালীবালার মতো আর কজনে হয়? তার উপর তার বয়স হয়েছে, ২.৫ কুড়ি হলো বোধ হয়। তাকে বিয়ে করে যুবতী কাহার মেয়ের উরুক্কু স্বভাব আরো খানিকটা উড় হবে, তাই সে সুবাসীকে বিদেই করে না। তাছাড়া সুবাসীকে ছাড়বো মনে করলে মনটা কেমন করে। সুবাসী তাকে বোধ হয় গুণ কি বশীকরণ করেছে। সুবাসীর ছলাকলা অদ্ভুত, তাই সুবাসী বুকে তার ছোবল মারবে। সন্দেহ করেও সুবাসীকে কড়া নজর রেখেছে, ছাড়ে নাই। করালি যখন সন্ধ্যাবেলায় আড্ডা জমায়, তখন বনোয়ারি সুবাসীকে সামনে নিয়ে ঘরে বসে থাকে। প্রহ্লাদ, রতন, গুপি প্রভৃতি প্রবীণরা আসে, পানাও আসে, মজলিস হয়, কিন্তু পাগলের অভাবে মজলিস জমে না। কে গান গাইবে, ছড়া কাটবে? পাগল আবার চলে গিয়েছে, গেরাম ছেড়ে গিয়েছে গোপালীবালার শ্রাদ্ধের পরের দিনই। পাগলের জন্য দুঃখ হয় বনোয়ারির। পাগলের অভাবে মজলিসে হয় শুধু কাজের কথা। সুবাসীর রমন কাকা তামাক সাজে, কেরোচিন নাই, বিনা আলোতে মজলিস, শুধু জলে একটা ধুনি। আঙারের শিখায় লালচে ছাপ পড়ে সকলের মুখের ওপর। নানা কথার মধ্যে চাষবাসের কথা এসে পড়ে। চাষের কথা এলে বনোয়ারির সংশয়, মনের ছমছমানি খানিকটা ঘুচে যায়। এবার দেবতা পৃথিবীর ওমর সদয়। হাঁসুলি বাকের বাবা ঠাকুরও নিশ্চয় সদয়, নইলে পিতিমিতে এত ধান কেনে? পিতিমির মধ্যে হাঁসুলি বাকে আবার সবচেয়ে বেশি ধান। বাবা ঠাকুর সদয় না হলে এমন হয় কখনো? মাঠ ভরা সবুজ ধানে কালো মেঘের ঘোর লেগেছে।
এক একটি ধানের ঝাড় দু হাতের মুঠোতে ধরা যায় না। সকলেই বলো, এবারের বছরের মতন একটা বছর বটে। পানা বলে, বানু কাকার ভাগ্যের কথা বলো একবার। সাহেবডাঙ্গা জমিতে এইবারই কোদাল ঠেকালে, এইবারেই দেখো কি ধানটা পাই। বনোয়ারি মনে মনে কথাটা স্বীকার করে, কিন্তু মুখে বলে, ভাগ্যি আমার লয়, ভাগ্যি বাবু মশাইদের। যুদ্ধের বাজারে লাখো লাখো টাকা ঘরে ঢুকছে, আমি শুনেছি। তাদের জমির পাশে আমার জমি, তাতেই লইলে দেখতে অন্যরকম হতো। রতন বলে, উটি বললে শুনবো না ভাই, সাহেবডাঙ্গায় তোমার ধানই সবচেয়ে জোর। তারপর স্মিত মুখে ঘাড় নেড়ে বলে, জবর ধান হয়েছে, গোচা কি? পানা হেসে বললে, কাকি এবার কিন্তু নবানে আমাদিকে খাওয়াতে হবে। কথাটা বলি সুবাসীকে। হারামজাদা পানা কম নয়, ছোকরা হয়েও মাতব্বর সাজলে কি হবে? বয়সের বদমাইশি যাবে কোথায়? কোনো মতে সুবাসীর সঙ্গে দুটো বাক্য বলবার ফাঁক পেলে হয়। সুবাসীকে উত্তর দেবার সুযোগ দেয় না বনোয়ারি, তাড়াতাড়ি বলে, আচ্ছা আচ্ছা, পিঠে এবার খাওয়াবো। সুবাসী হাসে, সে বুঝতে পারে বনোয়ারির মনের কথা। হাসতে হাসতে উঠে যায়, মৃদু স্বরে বলে, মরণ। কাকে যে বলে সে কথা ঠিক বুঝতে পারে না কেউ। রাত্রিবেলা জিজ্ঞাসা করে বনোয়ারি, কাকে বললি সে কথাটা? কোন কথা? সেই যে বললি মরণ। নিজেকে, আবার কাকে? না, তবে তোমাকে। কেনে? খেনে? সুবাসী তার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা তুমি বুঝতে পারো না? এমনই বোকা তুমি লও। ওই মরকট পানার সঙ্গে কথা বললে আমি কি খয়ে যেতাম নাকি? বনোয়ারি একটু চুপ করে থাকে, তারপর বলে, পানা যদি মরকট না হতো, করালির মতন অমনি লম্বা চওড়া ফ্যাশন দুরস্ত হতো তবে। সুবাসী বনোয়ারির মুখের দিকে সাপের মতো নিষ্ফল দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সাপের মতো। চোখ দুটোই শুধু চকচক করে, মুখের মধ্যে কোনো ভাব ফোটে না। বনোয়ারি প্রশ্ন করে, রাগ করিস না যে? সুবাসী কথা না বলে উঠে চলে যায় বিছানা থেকে, দাওয়ায় গিয়ে বসে থাকে। বনোয়ারিও কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে উঠে যায় সুবাসীকে তোষামত করে ফিরিয়ে আনে। একলা ঘরের মধ্যে ভয় অনুভব করে সে। গোপালীওয়ালা, কালো শশী, বেশি ভয় গোপালীকে। প্রথম পক্ষের পরিবার মরলে বিয়ের কোন কুলসি অর্থাৎ জল ভরা ঘট কাখে নিয়ে ফেরে। স্বামীর মৃত্যু না হলে সে কলসি ফেলতে পায় না, ঠিক মৃত্যুর কিছুকাল আগে সে কলসি সে ফেলে, শব্দ ওঠে। কোথাও কিছু পড়ে কিনা, অথচ একটা শব্দ শোনা যায় কিনা। পাড়ায় এখন কার বাড়িতে বাসন পড়ার আওয়াজ উঠলেই বনোয়ারি চমকে ওঠে। কৌশল করে খোঁজ নিয়ে আশ্বস্ত হয়। সুবাসীকে ছুঁয়ে শুয়ে থাকে। সুবাসী বড় চতুর, বনোয়ারির মনের কথাটা ঠিক বুঝতে পারে। বলে, ভয় নাই, বরকি কোণে দাঁড়িয়ে নাই, ঘুমো, টুটি টিপে মারবে না তোমাকে। বনোয়ারি চুপ করে পড়ে থাকে, ঘুম আসে না তার। অকালে সে মরবে কেন? তাকে বাঁচতে হবে। ভরা ভর্তি সুখের সময় এখন তার। সে এখন 5 বিঘা জমির মালিক। সে জমিতে প্রথম বছরে প্রচুর ফসল হয়েছে। নতুন বিয়ে করেছে। সে উঠে বসে, সুবাসীর নাকের কাছে হাতে তালু রেখে নিঃশ্বাস অনুভব করে। শুধু তার মতো কিছু বের হচ্ছে কিনা পরীক্ষা করে। অন্ধকার কাটলে, সকালে আলো ফুটলে বনোয়ারি হয় বীর বনোয়ারি। ছুটে চলে সে মাঠের দিকে। কত কাজ, কত কাজ। বর্ষা কেটেছে, আকাশ হয়েছে নীল বরণ। মা দুর্গার চালচিত্রের ছবির ফাঁকে নীল রঙের মতো ঘোরালো নীল হয়ে উঠেছে। কার্তিকের বাহন ময়ূরের গলার মতো ঝকমক করছে। হাসুলি বাঁকের মাঠে হাতি ঠেলা ধান বাতাসে লুটুপুটি খাচ্ছে। সূর্য ঠাকুরের রোদ যেন দুধে ধোয়া। কাহার পাড়ার বড়দেরা ছড়িয়ে পড়েছে খেতে খেতে। 1.5 হাত 2 হাত উঁচু ধানের জমির মধ্যে ডুব দিয়েছে। হাঁটু গেড়ে বসে
বুনো পাতালের মতো চলে বেড়াচ্ছে, আগাছা তুলে ভেঙে মুচড়ে পুঁতে দিচ্ছে মাটিতে, পচে সার হবে। কিন্তু মধ্যে মধ্যে আজকাল ব্যাঘাত ঘটছে কাজে। মাথার উপর দিয়ে বড় বড় ভীমরুলের ঝাঁকের মতো গো গো শব্দ করে উড়োজাহাজের দল চলে যায়। তখন হাতের কাজ ফেলে সবাই উঠে দাঁড়িয়ে দেখে, বনোয়ারি পর্যন্ত দেখে। ও কাল যুদ্ধ রে বাবা! ওদিকে চন্দনপুরে আর সব বাবু মহাশয়দের গ্রামে শহরে লেগেছে গান্ধী রাজার কাণ্ড কারখানা। লাইন তুলছে, সরকারি ঘরদোর জ্বালাচ্ছে, পুলিশ মিলিটারিতে গুলি করছে, গুলি খেয়ে মরছে, তবু ভয় ডর নাই। চাল ধানের দর হু হু করে বাড়ছে, বলছে আরো বাড়বে। ধানের দর বাড়লে ভাবনা নাই, এবার ধান প্রচুর হবে, শুধু আশ্বিন মাসটা পার করতে পারলেই হয়। এক আচাল অর্থাৎ এক পশলা বেশ জোরালো জল হলেই ব্যাস, আর চাই কি? আধ হাতের চেয়েও লম্বা শীষ বেরিয়ে দিনে দিনে পরিপুষ্ট হয়ে পেকে মাটিতে আপনার ভারে শুয়ে পড়বে। এবার মনিবদের দেনাপত্র মিটিয়ে ধান ঘরে আনবে কাহারেরা। বনোয়ারির ইচ্ছে আছে করালিকে ডেকে দেখাবে, বলবে দেখো কাহার পাড়ার আদি মা লক্ষ্মীকে দেখে যা। আশা আছে ছোড়ারা যতই চুলবুল করুক, এবার হাঁসুলিবাকের মা লক্ষ্মী মাটিকে সেবা করার রস বুঝিয়ে দেবে তাদের। তবু খটকা লাগছে। যুদ্ধ তো শুধু ধানের বাজারে আগুন ধরাই নাই, সবকিছুর বাজারে আগুন ধরিয়েছে। কাপড় মিলছে না। কাপড়ের কথা মনে করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি। গোপালীবালার শেষ কাজে সে কাপড় দিতে পারে নাই। কাহার পাড়ার মেয়েগুলি চিরদিনের বিলাসিনী, তারা ফুল পার কাপড় পরতে ভালোবাসে, কিন্তু তারা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে। কেরোচিন নাই, চিনি তারা খায় না, তবু অসুখ বিসুখে পুজো পার্বণে দরকার হয়। নিউ লাইন বোর্ডের কার্ডেও আর পাওয়া যাচ্ছে না, শোনা যায় দেশেও নাই। ওদিকে ম্যালেরিয়া আরম্ভ হয়েছে বেশ জোরের সঙ্গে, কিন্তু কুনিয়ান পাওয়া যাচ্ছে না। শিউলি পাতার রস সম্বল। আশ্বিনের ওই কটা দিন যেতে না যেতে পাড়ার শিউলি গাছের পাতা অর্ধেক শেষ হয়ে এলো। এখন থেকে জ্বরের আরম্ভ, পড়বে উঠবে আবার পড়বে, দু একজন মরবে বিকার হয়ে। বেশি মরবে শীতকালে, বুড়ো ঠাড়াই মরবে বেশি। চিরকালই এই হয়ে আসছে। এবার ভয় কই নাই নয়, এর মধ্যে পড়েছে পুজোর কাজ, পুজোর ভাবনা। মা দশপূজা আসবেন পেটাপিটি বাহন নিয়ে, সিংহের উপর চড়া মা জননী, তার সমারোহ কত। দেশ করবে কল 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 কল, ডাক বাজবে, ঢোল বাজবে, সানাই বাজবে, কাশি বাজবে, নাচবে গাইবে, খাবে পড়বে। সে মায়ের ঘরের ওই দূরের দাঁড়িয়ে মাটিতে লুটুপুটি পড়ে বলবে, ওকে করো মা, বিপদে আপদে অনে বনে। জলের মাটিতে ওকে করো, দমে মতি দাও, লোভের হাত থেকে বাঁচাও। আমরা ক্ষুদু মানুষ, আমরা দুই হাতে পুজো করছি, দূর থেকে তুমি পেছন দৃষ্টিতে দেখো। তোমার 10 হাতে আমাদেরকে দিয়ে যাও, আমাদের পাপ তাপ সব খণ্ডন করো মা। 10 হাতওয়ালা মেয়ে, সে কি কম? তার পুজো ঘরদোর নিকুতে হবে, নতুন কাপড় চাই, টাকা পয়সা টানাটানি। গরুস্থ বাড়িতে পুরনো দান পুড়িয়ে এলো, নতুন দানের দেরি আছে, এই সময় খরচের পালা। এবার ওই যুদ্ধের জন্য বিপদ হয়েছে বেশি। মনিব মহাশয়েরা বেশি দান দিতে চাইছেন না, দান বেঁধে রাখছেন। খোরাকির উপর বেশি ধান চিরকাল মনিবেরা এই সময় দিয়ে থাকেন, এবার বলছেন না। করালের কথা এক এক সময় সত্যি বলে মনে হয়। নিজের গরজ ছাড়া ওরা কিছু বুঝবে না। ধান চালের দর দিন দিন বাড়ছে, সুতরাং কিষানদের ধান দেবে না, একেবারে বন্ধ করলে তারাও চাষ বন্ধ করবে। কাজেই পেটে খাবার মতো দাও, কাপড় কিনতে হবে, পুজো আসছে, সে বিবেচনা করবে না। রতন কালই বলেছে, বনোয়ারি আর বুঝি জাত রাখতে পারলাম না। মনিব তো ধানের কথায় তেড়ে মারতে এলো, বলে কাপড় কাপড়, হলো কিনা হলো দেখবার ভার আমার নয়। তারপর গালগালের চরম, শেষে গদ গদ মার। রতনের মনিব হেদ মন্ডল এমনই গোয়ার, পানার মনি পাকু মন্ডল হাতে মারে না, কথাই মারে। ফুরফুরু করে
হিকু টানে আর বলে হুম হুম হুম, হুই পুড়ে যায়। শেষকালে বার করে হিসেবের খাতা, বলে বাকিতে তো পাহাড় হয়েছে, এর উপর বেশি ধান, তা খাবার মতো দিতেই হবে, তবু বেশি দিতে পাবো না। বলে পারবো না বাবা। পানা মাথায় হাত দিয়ে বসেছে। ছেলে ছোকরারা বনোয়ারিকে বলছে, তোমার কথায় আমরা চাষে লিগিলি, এর উপায় করো তুমি। আড়ালে গজগজ করছে, এর চেয়ে কারখানায় কাজ করলে বেঁচে যেতাম আমরা। বনোয়ারি চাষের কাজের ফাঁকে ফাঁকে জাঙ্গল আর চন্দনপুর যাচ্ছে। জাঙ্গলে যাচ্ছে চাষি মশাইদের কাছে। বেশি ধান কিছু দিতেই হবে, আর দিতে হবে সারের দানন। জমির জন্য সার দেবে কাহারেরা, টাকার দরের চেয়ে এক গাড়ি বেশি হিসেবেই দেবে। নিমরাজি হয়েছেন তারা। আর চন্দনপুরে যাচ্ছে দোকানদারদের কাছে। পুজোর সময় কাপড়ের দাম কিছু কিছু বাকি রাখতে হবে। ধান উঠলেই পায়ে পয়সা মিটিয়ে দেবে কাহারেরা। আমি দায়ী থাকছি। দত্ত মশাই রাজি হয়েছেন। ধানের কারবারের সঙ্গে তার কাপড়ের কারবারও আছে। বাকিটা টাকায় নেবেন না, নেবেন ধানে, পৌষ মাসে। তবে বলেছেন এই বাজার দরে ধান দিতে হবে। বনোয়ারি প্রথমটা আশ্চর্য হয়ে গিয়েছিল। দত্ত মহাশয় কি খেপে গেলেন? আশ্বিন মাসে ধানের দর বছরের মধ্যে চড়া থাকে, নতুন ধান উঠলেই ধানের দর নেমে যায়। সুতরাং হঠাৎ চড়াত করে কথাটা মাথার মধ্যে খেলে গিয়েছে তার। ধানের দর চড়েই চলেছে, চড়েই চলেছে। তাহলে নতুন ধান উঠলেও ধানের দর নামবে না? 4 টাকা, 4.5 টাকার উপরেও উঠবে ধানের দর? এ তো ভূভারতে কেউ কখনো শোনে নাই। না, টাকার চালের মন। হে বাবা ঠাকুর, কালে কালে এ কি খেলা খেলছো বাবা? ও, তার 5 বিঘে জমির ধানে এবার খামার ভরে যাবে। বিঘেতে 3-20 করে ফলন হলে 15-20 ধান। ভাগের জমিতে ধান হবে তার চেয়ে বেশি। অবশ্য ভাগ হবে মনিবের সঙ্গে। 8 আর 22 ভাগ, 40 ভাগ করে মনিব পাবেন 22 ভাগ, বনোয়ারি পাবে 18 ভাগ। তাতেও মনিবের দেন শোধ দিয়েও ফিরে পাবে সে 5-7-20। এক 20-এ 2 মণ 10 ধান। হিসেব করতে গিয়ে মাথা ঘুরে যায় বনোয়ারির। বুড়ো রমনকে ডেকে বলে, অমন খুড়ো, হিসেবটা করো দেখিনি। বুড়ো দিন রাত বসে তা মুখে খাচ্ছে ফুরুত ফুরুত। কাজের মধ্যে গরুগুলোকে নিয়ে মাঠে যাওয়া, ব্যাস। তারপর কুটোটি ভেঙে উপকার করবে না, ভাত খায় এক করে। বুড়ো বলে, হে সাপ, তবেই তো মুশকিলে ফেলালে। আর পরে পাড়ার লোকে ধান চালের কারবার কখনো করেছে? বস্তায় ভরে ধান চুরি করে এনেছে, সামালদারের ঘরে ফেলেছি, তাও দাম দিয়েছে। সুবাসীকে বলো বরং, ও পারবে। চাষি মশাইদের বাড়িতে 3-4 বছর ধান নানি ছিল। সুবাসী হিসাব মন্দ করে না। 15-20, 20-এ 2 মণ, তাহলে 2 মণের মণ আর 15-10-এর। আঙুল গুড়ি হিসেব করে। হিসেব শেষ করে হঠাৎ পা জড়িয়ে বসে হাসতে হাসতে বলে, এইবার আমি কদবো। হ্যাঁ, ভারী ভালো লাগে বনোয়ারির। হেসে বলে, কেনে খুকুমনি, কাঁদবা কেনে? কি চাই? এবার পুজোতে আমি ভালো কাপড় নেবো, খুব ভালো। বনোয়ারিও রসিকতা করে, না খুকু, কেঁদো না, আমি নিশ্চয়ই কিনে দেবো, নিশ্চয়ই দেবো। সুবাসী হিসেব করে আঙুল গুনে, আর পুজোতে আছে রাম 2, 3, 4। সে দিনগুলিও ফুরিয়ে এলো। নয়নের মা আর সুচাঁদের কান্না শুনে বুঝতে পারা যায় হাসুলি বাকের উপকথায় এই হলো নিয়ম। প্রীতিপুরুষেরা বলে গিয়েছেন পুজোতে পড়বে, বিয়েতে শাদিতে সুখের দিনে সুখের কথা মনে করতে হয়। যারা ছিল নাকি তোমার আপনজন, যারা তোমাকে ভালোবাসতো, তুমি যাদের ভালোবাসতে, যারা আজ নাই, তাদের মনে করে 2 ফোঁটা চোখের জল ফেলো। টাটকা যারা যায় তাদের কথা আপনিই মনে পড়ে। সে শুধু হাসুলি বাকে নয়, চন্দনপুর পর্যন্ত পৃথিবী শুদ্ধ লোকেরই মনে পড়ে। মুখ ফাটানো কত কথা কান্নার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। চোখ ফেটে আপনি জল ছড়ে বুক ভাসিয়ে দেয়। নয়নের জন্য তার মায়ের কান্না, সেই কান্না। গোটা কাহার পাড়াটির পুজোর আনন্দ তাতে লজ্জা পাচ্ছে। নয়নকে মনে করে চোখের জলে তার জিভের বিষ আজ ধুয়ে গিয়েছে। কাঁদছে এই পুজো উপলক্ষ করে। যে দিন থেকে সে
নয়নকে ডাকছে সেই দিন থেকে আর কাউকে সাপ সাপান্ত করে নাই সে। সুচাঁদ কাঁদে এই নিয়মের কান্না। উপকথার হাসুলি বাকের সেই যে আদিকালের বুড়ি, সে তার বাপের জন্য কাঁদে, ভাইয়ের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, জামাইয়ের জন্য কাঁদে। তারপরে একে একে কাহার পাড়া যত মরা লোকের নাম ধরে কাঁদে। আর পায়ের হাড়ে হাত বুলোয়, পায়ে তার বাতের ব্যথা কন কন করছে, মধ্যে মধ্যে আক্ষেপ করে, হা আমি মরলে আর কাহার পাড়ার এই নিয়ম কেউ মানবে না। কালে কালে দেশ ঘাট বদলে গেল, তার সঙ্গে গেল মানুষও অনাচারী অধর্ম পরায়ণ হয়ে। কথা শেষে আক্ষেপ প্রকাশ করে বলে, আহ হাই হাই রে। আরো বলে, বনরে আমার পাখিকে করালিকে তাড়ালে, ধরম নাশা কুল নাশা বলে। তার চোখ তো আছে, তাকে দেখুক, ধরমকে এঁকেছে কুলকে এঁকেছে। তবে হ্যাঁ, করালির একটি ঘাট হয়েছে, 100 বার বলবো, 1000 বার বলবো, ঘাট হয়েছে বাবার বাউনটিকে পুড়িয়ে মারা। বারবার সে হাত জোর করে প্রণাম করে সে মৃত সাপটিকে। প্রণাম করতে করতে হঠাৎ কাঁদতে আরম্ভ করে স্মরণ করে চিত্ত বিচিত্র, অর্থাৎ চিত্র বিচিত্র রূপ নিয়ে, বাবা পুজোর দিনে ফিরে এসো রে, বাসমনির শীষ দিয়ে ঘুরে বেড়াও মনের সাথে, ব্যাং খাও ইঁদুর খাও, বাবা রে গায়ের মঙ্গল করো রে। বনরে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, জ্বালালে রে বাবা, বুড়ি মরেও না। রতন বললে, ও অমনি বটে, অমনি বটে। বলতে বলতে রতনের হাত থেকে কোটা কেড়ে নিয়ে টানতে আরম্ভ করে। প্রহ্লাদ বলে, তাহলে চলো একদিন ওপারের মষ্টহরির মৌটোয়। হঠাৎ মাঠের জলের অভাব ঘটে। আশ্বিনের প্রথম থেকেই বৃষ্টি ধরেছে, ক্ষেতের জল প্রায় শুকিয়ে এসেছে, অথচ আশ্বিন মাসে ধানের পেটে থোড় হয়েছে। এখন কানায় কানায় ভরা জল চাই। পিতৃপুরুষে বলে গিয়েছেন, একটি ধানের ঝাড় দিনে পজ খরা জল টানে। মাঠে এবার হাতি ঠেলা ধান, এ ধান নষ্ট হলে কাহারেরা বুক ফেটে মরে যাবে। 16 বছরের পুত্র সন্তান মরলেও এত দুঃখ হয় না। তাই কথা হচ্ছে কোপাইয়ের বাঁধ বাঁধবার, কোপাইয়ের বুকে বাঁধ দিয়ে কোপাইয়ের জলে মাঠ ভাসিয়ে দিতে হবে। জঙ্গলের মনিবেরা হুকুম দিয়েছেন, সে বাঁধের কথা হচ্ছে। বনারে অনেক কথা ভাবছে। বাঁধ বাঁধতে গেলেই 2-4 জন যাবে, বাঁধ বাঁধতে জলের ধাক্কায় যাবে, তার উপর আছে দাঙ্গা। বাঁধ বাঁধতে গেলেই নদীর নিচে লোকেরা ফৌজদারি করতে আসবে, আসবে শেখেদের দল। এসব ছাড়া করালি নাকি বলেছে মিলিটারিতে বাঁধ বাঁধতে দেবে না। তারা উড়োজাহাজের আস্তানা করেছে। চন্দনপুরের ঘাটের খানিকটা তফাতে সেখানে পাম্প বসিয়ে জল তুলছে, চান করে উড়োজাহাজে ধোয়া মোছা হয়। রান্না বান্নার বেবাক জল ওই কোপাই থেকেই ওঠে। তারা নাকি বাঁধ বাঁধতে দেবে না। বনোয়ারির ধারণা করালি লাগান ভাজান করে এইটি করিয়েছে। মনিবেরা বলেছেন, না ও বেটা সাধ্য কি। তারা গালাগালি দিচ্ছেন যুদ্ধকে আর সাহেব মহাশয় দিগকে। তারা বলেছেন তারা সাহেবদের কাছে যাবেন, কাহারদের উৎসব করতে বলেছেন, আর বলেছেন পুজোটাও দেখ, মা এবার গজে আসছেন। বনারি বললে, আমি বলি অতন পুজোটা যাক, গজে আসবেন মা, 2-1 আচাল ছিটবে না গজে, তারপরে ধর্মস পাঠা খাবেন মা, মুখ ধুতেও তো হবে। ষষ্ঠীর দিন উৎফুল্ল হয়ে উঠল কাহারেরা। এসেছে এসেছে, মেঘ এসেছে, আকাশে মেঘ দেখা গিয়েছে। আউলি বাউলি অর্থাৎ এলোমেলো বাতাস বইছে, মধ্যে মধ্যে ফিফি করে বৃষ্টি যেন খুঁড়ো পুরো হয়ে ভেসে আসছে। বনারে উৎসাহ ভরে কাহারদের বললে, চল কাপড় আনিকা চল। আকাশে মেঘ উঠেছে, দত্ত মহাশয় নির্ভাবনায় কাপড় দেবে। নসুবালা নতুন শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাহা করে হাসছে, বলছে, আমাদের কি মাঠের পয়সা, আমাদের পয়সা কলির কারখানার, ঝমঝম ঝমঝম লগদ লগদ। আমাদের কাপড় সম সম কালে লয়, আগে ভাগে। যাবার আগে সুবাসী বললে, আমি কিন্তু পাখির মতন কাপড় লবো। বনারির মাথায় যেন রক্ত চড়ে গেল। কার মতন? পাখির মতন। কেনে কেনে কেনে, পাখির মতন কেনে? অবাক হয়ে গেল সুবাসী।
কয়েক মুহূর্তে সে স্তম্ভিত হয়ে রইল, তারপর ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। বনারি দাঁতে দাঁত ঘষে বললে, গোসাখরে ঘরে খিল দিলেন মানিনি, 3 লাঠিতে ভেঙে দেব গতর। ঘরের দরজায় শিকলটা তুলে দিয়ে সে চলে গেল। থাক, বন্ধ হয়েই থাক। দোকানে গিয়ে কিন্তু সবচেয়ে ভালো শাড়িখানি কিনলে, তাতে কিছু বেশি ধার হয়ে গেল দোকানে। দত্ত মশাই পর্যন্ত রসিকতা করলেন। রতন প্রহ্লাদ হাসতে লাগলো। ছেলে ছোকরারা গোপনে গোপনে পরস্পরের গা টিপে হাসলে। তা হাসুক, মনে মনে একটু লজ্জা হলো। দোকান থেকে বেরিয়ে আবার ফিরতে হলো। কর্তা বাবার পুজো আসছে দশমীর দিন, বিজয়া দশমীর দিন বলি পুজো হবে আর কাপড় কিনতে হবে। মনে মনে আফসোস হলো, বাবার কাপড় কিনতে ভুল হয়েছিল তার। ছি ছি ছি, এমন কাপড়ও কিন্তু সুবাসী হাসি মুখে নিলে না। অনেক সাধ্য সাধনা করে তার মান ভাঙিয়ে বনোয়ারিকে শেষ স্বীকার করতে হলো। কাল সকালে উঠি সে চন্দনপুরে গিয়ে উড়োজাহাজ পেরে রঙিন কাপড় এনে দেবে পাখির মতন। হায় রে কপাল, কাপড়ের পাড়েও এলো উড়োজাহাজ। এবার সুবাসী আর চোখে চেয়ে হেসে বললে, কাপড়খানা পরে ফুরুত করে উড়ে যাব। বনারি হাসলে, দুঃখও হয় হাসিও পায়। সুবাসী এসে তার গলা জড়িয়ে ধরলে। এবার খিলখিল করে হেসে বললে, একা যাব না, তোমাকে স্বামীর নিয়ে যাব পরীর মতন পিঠে করে। ভোরবেলায় সুবাসী তাকে ঠেলে তুলে দিলে। পুজোর ঘট ভরতে যাবার আগেই তার কাপড় চাই। কিন্তু এ কি, আকাশে ঘোর ঘনঘটা, বাতাস বইছে মাতালের মতন, শব্দ করছে বুনো দাঁতালের মতো। এ দুর্যোগ হবে, বাতলা নামবে। আশ্বিনে শেষে ধানের মুখে মুখে শীষ যদি ঝড় হয়, মাথা ভাঙা ধান গাছগুলোকে যদি ঝাপটায় মাছ ভানে ভেঙে শুয়ে জলে ডুবিয়ে দেয়, তবে সর্বনাশ হয়ে যাবে। হে বাবা ঠাকুর, যদি আশ্বিনে সে সর্বনাশের ঝড়ই হয়, তবে বাবা ঠাকুর একবার তুমি আকাশে মাথা ঠেকিয়ে দাঁড়াও, বাঁশবাতির বাঁশে বেড়ে পিঠ দাও। বড় বড় বট, পাকুড়, শিমুল, শিরিষের গাছগুলোকে ঠেলে ধরো হাত দিয়ে। মিষ্টি হাসি হেসে অভয় দিয়ে, কাহারদের বল ভয় নাই। আমি ধরছি শক্ত করে গাছপালার আড়াল, ঝড় উড়ে যাক মাথার উপর দিয়ে। রক্ষা করো কাহার পাড়ার মনীষীকুল, রক্ষা পাক গরু বাছুর, ছাগল ভেড়া, হাঁস মুরগি, কীট পতঙ্গ। সোজা দাঁড়িয়ে থাক মাঠের গলগালে, হোর পড়া ধান কাহারদের লক্ষ্মী। হে বাবা ঠাকুর, শুধু বনোয়ারি নয়, গোটা কাহার পাড়ার দুর্যোগের দিকে তাকিয়ে ডাকতে লাগলো, দয় বাবা ঠাকুর, অর্থাৎ দোহাই বাবা ঠাকুর। ঝড় বাড়ছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি। গাছের মাথা যেন আছাড় খাচ্ছে, বাঁশের ঝাড়ে বাঁশ উপড়ে পড়ছে। কোপার জলে তুফান উঠেছে, মধ্যে মধ্যে দুটো একটা পাখি ঝাপটায় আছাড় খেয়ে এসে পড়ছে উঠানে দাওয়ায়। সে পৃথিবীর বুকে সদাই বাজে পঞ্চশব্দের বাদ্য। সে পৃথিবীতে ঝড়ের গোঙানি ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। দশভুজার পূজা, চারিদিকে উঠবার আগে ঢাক ঢোল সানায়, কাশি কাসর ঘন্টা শখের শব্দ। তার জায়গায় শুধু শব্দ হচ্ছে গো 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 গো, ঝড় গোমাচ্ছে। মধ্যে মধ্যে শব্দ উঠছে মরমর মরমর, তারপরে হচ্ছে প্রকাণ্ড একটা শব্দ, গাছ ভেঙে পড়ছে। হে বাবা ঠাকুর, এর মধ্যে কে যেন চিৎকার করে বলছে, কে যেন বলছে। কার কি হলো? সুবাসী ঝপ করে দাওয়া থেকে নেমে পড়লো। বনারি এক কোণে জড়সড় হয়ে ভাবছিল। সে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। নামিস না, নামিস না। সুবাসী বললে, সে ডাকাবুকু, নইলে আর কত সাহস হবে কার? কে? ওই যে নাম করলে তুমি যা রাগ করবা। সে ঝড়ের মধ্যে সুবাসী মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বনারি কঠিন বিরক্তিতে নেমে এলো দাওয়া থেকে। ঝড় এসেছে গো, পেলে ঝড় আসছে, সাইক্লোন সাইক্লোন। কলকাতা থেকে চন্দনপুরের স্টেশনে তার এসেছে। ঘর থেকে কেউ বেরিয়েও না, খবরদার। গায়ে একটা তেরপোলে লম্বা জামা আর মাথায় টুপি পরে হেঁকে বেড়াচ্ছে করালি। সুচাঁদ চিৎকার করে উঠে বললে, হে বাবা কর্তা ঠাকুর। করালি দাঁত মুখ চিবিয়ে বললে, বাবা ঠাকুরের ডিঙি উল্টাচ্ছে, বেলগাছ উপরে মুখ খুঁজে পড়ে আছে, দেখো গা। চেঁচাস না বেশি, ঘরে যা। বনারে আতঙ্কে চমকে উঠল।
সুবাসী খিলখিল করে হেসে উঠল। সুচাঁদ ঝড়ের বেগে পা পিছলে আচার খেয়ে পড়ে গিয়েছে। বনোয়ারি তার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। সুবাসী তখন আরো হাসতে লাগলো। বনোয়ারি ছুটল সে ঝড়ের মধ্যে বাবা ঠাকুরের থানের দিকে। বেলগাছটা সত্যই আবার উবড়ে পড়ে রয়েছে, গাঁথনিটা দুভাগ হয়ে ফেটে গিয়েছে। বনোয়ারি সর্বশরীর থরথর করে কেঁপে উঠল। শেষ পর্যন্ত বাবা ঠাকুরের গাছ উপড়ে পড়ল। নিশ্চয়ই আর বাবা ঠাকুর নাই, হাসুলিবাগের দেবতা উপকথার বিধাতা পুরুষ চলে গিয়েছেন। তবে আর কি রইল তাদের? দুর্দান্ত ঝড়ের মধ্যে আর দাঁড়াতে পারলে না বনোয়ারি, বসে পড়ল। কোনো রকমে হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করলে বাড়ির দিকে। নয়নের মা এই ঝড়ের মধ্যে ছেলের জন্য কান্না ভুলে গিয়েছে। গায়ে কাপড় জড়িয়ে ঝড় বাদলের আরামে অলস ভাবে আকাশের দিকে তাকিয়ে পরমানন্দে বলছে, আরো জোরে বাবা, আরো জোরে, ভেঙে চড়ে উপরে সব সমান করে দাও হে বাবা। ঝড় ঝড় ঝড়, গো 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 গো, দেওয়াল পড়ছে, গাছ পড়ছে, বাঁশ পড়ছে, জলের ছাপটায় সব ঝাপসা গুড়গুড় শব্দে জলের স্রোত বয়ে চলেছে। কোপায় ফুলে ফুলে উঠেছে, নীল বাঁধের মোহনা ভেঙেছে। গোটা হাসুলিবাগের মাঠ ঘোলা জলে থই থই করছে। এবারে সেই হাতি ঠেলা সবুজ বরণ মন ভোলানো চোখ জোড়ানো প্রাণ মনো মাঠ ভরা ধান জলে ডুবে যাচ্ছে। মধ্যে মধ্যে জলের উপরে সবুজ পাতা ভেসে উঠেছে, যেন হাত বাড়িয়ে ডাকছে ডুববার আগে বাঁচবার জন্যে। কিন্তু মা লক্ষ্মীকে কে তুলবে হাত ধরে? বাবা ঠাকুর নাই, কে তুলবে দেবকন্যাকে? বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলিবাগের উপকথা উপন্যাসের 27 নম্বর পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরো বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।